2026-এর 30 জুনের কাছাকাছি সময়ে নির্বাচন, জানালেন প্রেস সচিব। ঘোষিত সময়ে ভোট আয়োজনে প্রস্তুত ইসি। এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আরো যৌক্তিক সময়ে নির্বাচন চায় বিএনপি, যে কোনো মূল্যে ভোটাধিকার রক্ষার আহ্বান তারেক রহমানের। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দেবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে সাংবিধানিক বাধা দূর, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, গণভোটের ব্যবস্থা পুনর্বহাল। রূপপুর সহ 9 প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম। শেখ হাসিনা, রেহানা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। স্বাগত সান্ধ্যবাজার আয়োজনে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য আরও সুস্পষ্ট করলেন প্রেস সচিব। জানালেন 2026 বা 30 জুনের বা এর কাছাকাছি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে তা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঠিক করবে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। বাকিটা জানাচ্ছেন আজহার লিমন। সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে এই বক্তব্যের পর আলোচনা চলছে রাজনীতির বিভিন্ন শিবিরে। সালের শেষ দিক থেকে 2026 এমন প্রেক্ষাপটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন, যেখানে প্রশ্ন ছিল আরও সুনির্দিষ্ট করে সরকার জানাবে কিনা কবে হবে নির্বাচন, যে প্রশ্নটি রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে তোলা হচ্ছে। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এখানে সরকারের মুখপাত্র কর্মকর্তারা সংস্কার কতটা হবে তা নিয়েও ইঙ্গিত দেন। প্রশ্ন ছিল সংস্কারের ঐক্যমত্যে পৌঁছাতে কাদের গুরুত্ব দেওয়া হবে। আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে। তো এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিয়েছেন এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে, ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করবে। সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারেও প্রশ্ন তোলেন। সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। এই ব্রিফিংয়ে প্রেস উইংয়ের কর্মকর্তারা D8 সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদান এবং শিক্ষা খাতের সংস্কারে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার যে সময়ের কথা বলেছেন সে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান সিইসি AKM নাসির উদ্দিন। বলেন, আগামী নির্বাচনে ভোট হবে ব্যালটে, ইভিএমে নয়। আমাদের কমিশন যখন দায়িত্ব নিল ওই দিন থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি, নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
প্রধান উপদেষ্টা সম্ভাব্য যে সময় দিয়েছেন তা থেকে আরও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি বলে মনে করে বিএনপি। দলের ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতা কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে তার দল, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার রক্ষা করা হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশব্যাপী রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঢাকা বিভাগের ৩ জেলায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। বলেন, স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে বিএনপি, যে কোনো মূল্যে ভোটের অধিকার নিশ্চিত করা হবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমিদামির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইব। এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল, সিম্পল। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দেবে। নেতাকর্মীদের বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছে জনগণ, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। একই অনুষ্ঠানে দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় দিয়েছেন, তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি। প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। এদিকে মঙ্গলবার রাজধানীর বিএসএমএমইউতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মতাদর্শের বাইরে রাষ্ট্র সংস্কার হলে ভুল হবে। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে, জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। জনগণ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র গঠনের সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। দলীয় সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে দূর হল সাংবিধানিক প্রতিবন্ধকতা। সংবিধানের ৫৫ সংশোধনী আংশিক বাতিল হওয়ায় এই ব্যবস্থা ফেরত এলো। সংবিধান সংশোধনে গণভোটও পুনর্বহাল হয়েছে। এছাড়া অসাংবিধানিকভাবে বা যে কেউ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সংক্রান্ত ২টি ধারা বাতিল করা হয়েছে। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে। তবে ২০১১ সালের ১০ মে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ করা হয়। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ৩টি নির্বাচনে ডামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন ভোটে শেখ হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৮ আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ ৫ বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো আইনি যুক্তিতর্ক তুলে ধরেছেন। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সকাল ১১টার দিকে রায় ঘোষণা শুরু করেন। টানা ২ ঘণ্টা রায়ের বিস্তারিত তুলে ধরা হয়। শুরুতেই জনগণকে সর্বময় ক্ষমতার উৎস বলে সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়।
পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন। ফিরিয়ে আনা হয় গণভোট। ফলে দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল হলো। জনগণের প্রয়োজনে সরকার গঠন করলে সেটা অপরাধ নয় বলে রায় দেওয়া হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর হবে না বলে জানান রিটকারী আইনজীবী। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না। রায়কে ঐতিহাসিক বলে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য, কারণ আপনারা ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা স্যার ফিরে আসলো, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। তবে আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। রায় কার্যকর হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর হওয়ার সুযোগ রয়েছে। গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে। ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই। যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়কের আগে আন্ডারে হবে, সেইটার আগেই 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো, তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। দ্যাট পার্ট ইজ স্টিল ভ্যালিড। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে বলে রায়ে তুলে ধরা হয়। তবে পরবর্তী নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবেন পঞ্চদশ সংশোধনী কতটুকু রাখবেন। সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপির আইনজীবী। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। এছাড়া অন্যান্য সংবিধান যেগুলো ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার হরণের জন্যই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। এই সম্পর্কে আজকে আপনারা নিজেরাও শুনেছেন, সকল আইনজীবীরাও শুনেছে, এই আদালত কতগুলো ফাইন্ডিং দিয়েছেন এই জাজমেন্টের মধ্যে, এবং অনেকগুলো রেফারেন্স তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের রায়ের রিভিউ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আওয়ামী লীগ আমলের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম হয়েছে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। মঙ্গলবার দুদকের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে কমপক্ষে 80,000 কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয় এবং ভাতিজি টিউলিপের বিরুদ্ধে এই অর্থ আত্মসাৎ এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। এদিকে আপাতত এই 4 জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হলেও অন্যদের জড়িত থাকার প্রমাণ বা অভিযোগ পেলে সেই সব ব্যক্তিদের নামও যুক্ত হতে পারে বলে জানা গেছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় শেখ হাসিনা ও 46 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আজ গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিস্তারিত জানাবেন মশিউর অনেক। গণহত্যায় অভিযুক্তদের মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সকাল 10টার দিকে প্রথমে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীরকে আনা হয় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে। এরপর একে একে আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক সহ 16 জন অভিযুক্তকে। শেখ হাসিনা সহ 46 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল মঙ্গলবার। আগামী 18 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে, সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। এদিকে আসামি পক্ষের আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটের কপি না পাওয়ার অভিযোগ আনলে ট্রাইব্যুনাল তা আমলে নেননি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ক্ষেত্রে যেটা দিয়েছেন সেটা হলো প্রাথমিক অভিযোগনামা। আমাদের আজকের সেই বিষয়ে ফার্দার সাবমিটেড অ্যাপ্লিকেশনে ছিল যে কপি অফ এলিগেশন এবং প্রাথমিক অভিযোগনামা এক বিষয় না। এদিন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে জারি হওয়া রেড নোটিশের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে আদালত সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন। তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। এর আগে নভেম্বরে এই 2 মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময় চেয়েছিলেন চিফ প্রসিকিউটর। তখন 1 মাস সময় মঞ্জুর করে আদালত। মশিউর অনিক, এখন ঢাকা। ডেঙ্গু নিয়ে দেশবাসীর আতঙ্ক যেন কাটছেই না। ডিসেম্বরের 16 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 61 জন। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে 549 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 98,984 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা যান গত নভেম্বরে 170 জন। এদিকে গত বছর 3,21,179 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয়েছিল 1,705 জনের। জনস্বাস্থ্যবিদরা বলছেন ডেঙ্গুর প্রকোপ কমাতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে সিটি কর্পোরেশনকে। বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সচিবালয়ে তিনি জানান, ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্যরাও থাকবেন। সদস্য সংখ্যা 9 জন পর্যন্ত হতে পারে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে 5 দিনের মধ্যে কমিশন গঠন করতে না পারলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত নাইমা বীরের প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের 4 মাস পার হলেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে না পারাকে চরম ব্যর্থতা উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ভুক্তভোগী পরিবারদের নিয়ে শহীদ মিনারে মানববন্ধনের। তবে তার আগেই মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিডিআর বিদ্রোহের ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা দেন তিনি। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এরপর সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভুক্তভোগী পরিবার। বিচার প্রক্রিয়া শুরু করতে দেরি করায় ক্ষোভ জানান সেনা পরিবারের সদস্যরা। সকল রিটায়ার্ড সদস্যদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত, পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। যদি 5 দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয় তাহলে 6ষ্ঠ দিন আবারও দেখা হবে বাংলাদেশ। মানববন্ধন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে 5 দিনের মধ্যে কমিশন গঠন করতে না পারলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় কমিশনে ভুক্তভোগী পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও রাখবার দাবি জানান তারা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। গত 15 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। নাইম আবির, এখন, ঢাকা। ঢেলে সাজানো হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মকর্তাদের পদোন্নতি পেতে আগের মতো চলবে না লবিং তদবির, পরীক্ষা দিয়েই পেতে হবে পদোন্নতি। সরকারি কর্মকর্তাদের স্যার না ডেকে ভাই অথবা আপা ডাকলেও চলবে। জনপ্রশাসন সংস্কার কমিশন সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তথ্য জানান। আরিফ হোসেনের প্রতিবেদন। সরকারি চাকরির বিধি অনুযায়ী জনগণের স্বার্থে কাজ করার কথা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। গত 15 বছরে তো বটেই, সব সরকারের আমলেই সরকারি চাকরিজীবীদের অনেকেই জনগণের সেবকের বদলে আচরণ করেছেন অনেকটা প্রভুর মতো। সেখানে জনগণের স্বার্থ ছিল উপেক্ষিত। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ টাকা না দিলে কাজে থাকে না গতি, আর বদলি পদোন্নতি মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ ওপেন সিক্রেট। পাতানো 3টি জাতীয় নির্বাচন থেকে শুরু করে গুম, খুন ও টাকা পাচারে আওয়ামী লীগ সরকারও সহযোগী হিসেবে পাশে পেয়েছে অন্যতম দুর্নীতিগ্রস্ত এই খাতকে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই জনপ্রশাসন ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে। সাংবাদিকদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতামতকালে সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে দলীয় হস্তক্ষেপের বিষয় উঠে আসে। দলীয় কথাটার মধ্যে হলো যে একটা গোষ্ঠী যদি সরকার কক্ষিগত করে রেখে দেয় তাইলে দলীয় হবে, আর যদি সেটা না থাকে তাইলে এর আগেও তো হয় না এরকম। মানে এই যে এত বছর বাংলাদেশ চলতেছে, বাংলাদেশ হওয়ার পরে দলীয়করণ এর আগে এরকম করা হয় নাই। মন্ত্রী যারা হন তারা যদি তাদের অধীনস্থদেরকে যদি ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করতে সুযোগ না দেন তাহলে সমস্যা হয়। কোনো দেশেই বিউরোক্রেসি গভর্নমেন্টকে পরিবর্তন করতে পারে না, গভর্নমেন্টকে গাইড করতে পারে না, বিকজ ইট ইজ নট built in the system anywhere in any country. সরকারি কর্মকর্তাদের সম্বোধন করা নিয়েও নানা সময়ে বিতর্ক তৈরি হয়েছে। সংস্কার কমিশন স্পষ্ট জানিয়ে দিল 5 আগস্টের পরে স্যার বলার বাধ্যবাধকতা নেই। বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল, পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না? 5 আগস্টের পরে থেকে এটা শেষ। এখন হলো আমরা পুরুষ অফিসার জনাব অথবা মিস্টার, এবং ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি এমএস। ম্যাডামও অনেকে লিখতে পারে। বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই। আমরা ভাই তো ডাকতেই পারে, আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড, বিং সেক্রেটারি। আর এসিল্যান্ড, ডিসি, ইউনো, মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন। সরকারি চাকরিজীবীদের জনগণের আরো বেশি সেবক হয়ে ওঠার ব্যাপারে গুরুত্বারোপ করেন কমিশনের ছাত্র প্রতিনিধিরা। তাদের নিজেদের মধ্যে যে কাজের একটা কোলাবোরেশনটা তাদের নিজেদের মধ্যেই নাই, তারা নিজেরাই পলিটিক্স করে। এই পলিটিক্সটা আসলে সংস্কার কমিশনের মাধ্যমে কিভাবে আসলে অ্যাবলিশ করা যায়, এটাই হচ্ছে এই সংস্কার কমিশন অন্যতম মত হওয়া উচিত। এছাড়া জনপ্রশাসন বিষয়ক যৌক্তিক তথ্য সাংবাদিকদের দেওয়ার ব্যাপারেও সুপারিশ থাকবে বলে আশ্বাস দেয় সংস্কার কমিটি। সকলের মতামত নিয়ে যাতে আমরা একটা। আরিফ হোসেন, এখন, ঢাকা। 3 দশকের বেশি সময় ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নিষ্ক্রিয় থাকায় নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না বলে মনে করেন শিক্ষার্থীরা। এর সুযোগ নেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হয় ভয়ের সংস্কৃতি। 5 আগস্টের অভ্যুত্থানের পর তাই জোরালো হয় ছাত্র সংসদকে সক্রিয় করার দাবি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়ন দ্রুত নির্বাচনের কথা বললেও পর্যাপ্ত সময় চাইছে ছাত্রদল। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। রাতভর নির্মম নির্যাতনের পর আবরার ফাহাদের এই নিথর দেহ। 5 বছর আগে বুয়েট শাখা ছাত্রলীগের হাতে মেধাবী শিক্ষার্থীকে হত্যার পেছনেই একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে ওই শিক্ষার্থী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এভাবে গেল 15 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ছাত্রলীগের হাতেই খুন হয়েছে কমপক্ষে 39 জন। পতিত স্বৈরাচারের লাঠিয়াল বাহিনীর যে ভূমিকাটি ছিল ওই ছাত্র সংগঠনটির, তা সবারই জানা।
ক্যাম্পাসের বাইরে এসে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ডে প্রশ্ন উঠেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে। গণ অভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড দেখিয়ে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার, তখন নানা আলোচনা আর সমালোচনার দায় নিয়ে আওয়াজ উঠেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের। আমাদের ভিতরে যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করার জন্য ছাত্র সংসদ দরকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আভাস দিয়েছে। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলছেন, এর মাধ্যমে কাঙ্ক্ষিত নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ তৈরি হবে। তো আমাদের যারা গ্রামে যে সরকারি কলেজগুলো আছে সেখান থেকেও যাতে সাধারণ ছাত্ররা ছাত্র প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারে, যেটার মাধ্যমে আমাদের একটা সুস্থ ধারা ছাত্র রাজনীতি প্রচলন হতে পারবে। ছাত্র ইউনিয়ন বলছে, দ্রুতই নির্বাচন করা উচিত, কিন্তু তার আগে ডাকসুর যে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনগুলি সেই সংশোধনগুলি করা দরকার। ইসলামী ছাত্র শিবির মনে করে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার একটা দৃষ্টান্ত হতে পারে। জাতীয় নির্বাচনে যেমন অনেক বড় আয়োজন লাগে, অনেক প্রস্তুতি লাগে, ক্যাম্পাসে তো আসলে এটা লাগে না। তো এই জন্য এটা আমরা মডেল হিসেবে নিতে পারি। যদিও এখনই ছাত্র সংসদ নির্বাচন চায় না জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু কেন? একক ব্যক্তিকে অথবা ছাত্র সংসদগুলোর যারা প্রার্থী হবে তাদেরকে তো বোঝার জন্য সেই সময়টুকু শিক্ষার্থীদেরকে দিতে হবে, দিয়ে তারপর ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি কার্যকর হবে। 52 ভাষা আন্দোলন, 71-এর মহান স্বাধীনতা সংগ্রাম সহ দেশের সকল গণতান্ত্রিক ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং তাদের অধিকার আদায়ে ডাকসু সহ সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন জরুরি বলেই মনে করেন শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। লটারি পদ্ধতি সব শিক্ষার্থীর জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির অনলাইন লটারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সচিব বলেন, বর্তমান শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা বিশ্ববাজারের উপযোগী হয়ে উঠছে না, তাই উচ্চ শিক্ষায় পরিবর্তন প্রয়োজন। আগামী দিনে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি। আর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করে পঙ্গু করে দিচ্ছে, যার পরিবর্তন প্রয়োজন। লটারি ভর্তির ফলে যে মেধার বৈষম্য থাকার কারণে ক্লাসে পাঠদান পদ্ধতিটা খুব বেশি কার্যকর অনেক সময় করা যায় না, কারণ মেধার সমতা না থাকার কারণে প্রতিটি ছাত্রের গ্রহণ করার ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ায় অনেক সময় পাঠদানে অসুবিধা হয়। যারা ভালো ছাত্র তারা ভালো থাকবেই, কিন্তু যারা কিছুটা পশ্চাৎপদ, কম মেধাবী, তাদের তো উঠিয়ে আনতে হবে। এটা তো হতে পারে না যে এবং যে আগের ব্যবস্থাপনায় যেটা ছিল ভালোদের জন্য বিশেষ ব্যবস্থাপনা ছিল আর খারাপরা খারাপই থেকে যেত, এটা তো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। সন্ধ্যায় মন্ত্রণালয়ে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। এ সময় তিনি বলেন, D8 সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। আমাদের মূল বিষয় হচ্ছে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। যখন যে একটা সেটেলমেন্ট হবে মিয়ানমারে, আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন, ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সবকিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সিকিউরিটি সার্ভিসের সাথে যোগাযোগের পর গার্ডিয়ান জানায়, কিয়েভের দাবি পরিকল্পিত এই স্কুটার বিস্ফোরণে জেনারেলের সহকারীও নিহত হয়েছেন। হামলার পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরিলোভ নির্ভীক যোদ্ধার মতো মাতৃভূমির জন্য লড়েছেন। কিয়েভের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নেবে মস্কো। এর আগে স্থানীয়
স্থানীয় সময় মঙ্গলবার জেনারেল কিচিরিলোভ তার আবাসিক ভবন থেকে বের হওয়ার সময় স্কুটারে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন। রুশ সংবাদ মাধ্যম তাস জানায় বোমার ভেতরে প্রায় 300 গ্রাম বিস্ফোরক দ্রব্য ছিল এবং দূর থেকে এর বিস্ফোরণ ঘটানো হয়। মস্কোর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল ডিফেন্স কোর্সের প্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল ইগর কিরিলোভ। রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য, কানাডা সহ বেশ কিছু দেশ। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাস নিয়ে কাল দ্বিতীয় টি-20তে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। কিংস্টাউনে ম্যাচ শুরু হবে বুধবার ভোর 6টায়। আরও জানাচ্ছেন এসকে শাওন। লম্বা সময় পেরিয়ে গেল 20 ওভারের সংস্করণটা আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষ হিসেবে সমীহ আদায় করতে পারেনি বিপক্ষ শিবিরের। যদিও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী উইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে টাইগাররা। টি-20 সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের যে ঘুরে দাঁড়ানোর সাধ্য আছে তা ভালো করেই জানেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারপরও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী লাল সবুজ প্রতিনিধিরা, কারণ প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে সফররতদের। উইন্ডিজে টি-20 সিরিজ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও পড়বে ইতিবাচক প্রভাব। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের টপ অর্ডাররা ধারাবাহিক হতে পারছেন না, যে কারণে রানের গতি সচল রাখা কঠিন হচ্ছে বাকি ব্যাটারদের জন্য। আর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-20 জয়ে বড় ভূমিকা বোলারদেরই। বলা যেতে পারে সিরিজ জিততে টপ অর্ডারদের রানের মধ্যে থাকার বিকল্প নেই। দ্বিতীয় ম্যাচে দল কিংবা দর্শকদের আলাদা নজর থাকবে লিটন দাসের দিকে, কারণ ফর্মহীনতায় ভুগছেন এলকেডি। এদিকে ওয়ানডেতে আলো ছড়ানো মেহেদী মিরাজ ইনজুরির কারণে দ্বিতীয় টি-20তেও অনিশ্চিত। টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইলে দ্বিপাক্ষিক সিরিজে অভিষেকের অপেক্ষা বাড়বে রিপন মণ্ডলের। এসকে শাওন, এখন শেষ করব সান্ধ্যবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 2026-এর 30 জুনের কাছাকাছি সময় নির্বাচন, জানালেন প্রেস সচিব। ঘোষিত সময়ে ভোট আয়োজনের প্রস্তুত ইসি। এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। যখনই উনি চান নির্বাচনের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আরো যৌক্তিক সময়ে নির্বাচন চায় বিএনপি, যে কোনো মূল্যে ভোটাধিকার রক্ষার আহ্বান তারেক রহমানের। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দেবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে সাংবিধানিক বাধা দূর, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, গণভোটের ব্যবস্থা পুনর্বহাল। রূপপুর সহ 9 প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম, শেখ হাসিনা, রেহানা জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। এই ছিল সান্ধ্যবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।